ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের নয়া মোড়। দাদার খুনের বদলা নিতেই পাল্টা খুন, বদলা নিতেই খুন করা হয় অশোক সাউকে। খুনের মাস্টার মাইন্ড কি সুজয় প্রসাদ? শাসক নেতা খুনে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল। 3 বছর আগে গণপিটুনিতে খুন আকাশ প্রসাদ। মাদক কারবারের অভিযোগে গণপিটুনি, তারপর থেকে দাদার খুনের বদলা নেওয়ার চেষ্টা চলছিল কি? গত বছরও তৃণমূল নেতাকে খুনের চেষ্টা করা হয়। বরাত জোরে বেঁচে যান তৃণমূল নেতা অশোক সাউ। এবার আর হলো না শেষ রক্ষা। গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন? গতকালের পর আজকেও প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শুনুন। चाय पीने आते हैं वो दुकान में, हम लोग बैठे थे, पीछे से आके गोली मारा। कितना आदमी आया था? 10-12 आदमी था। 10-12। हाँ, पहचानता ना पहचानते तो नहीं है, ऐसे सामने आएगा तो पहचान लेंगे। पैदल आया? पैदल। कहाँ से आए? तो किस तरफ से आए? वो गली से घुसा, जो चाय दुकान के बगल में जो गली है उसी गली से घुसा, आया कर चलाइए दिया गोली। सबके साथ आर्म्स था? हाँ, सबके साथ। कितना आदमी के पास आर्म्स थे? 10 आदमी। उसके सभी का हाँ, एक आदमी के हाथ में बम था। जब वो बम मारा बाहर में तो पब्लिक सब भागने लगा, सब लोग भाग गया। हम अशोक शाह को गोली लग गया था। पहले गोली किया, उसके बाद? हाँ, उसके बाद बम मारा है। हम उसको उठा कर लेकर भागने लगा कि हम इसको बचाएं। जब भागे तो उधर से आगे से घेर लिया सब। आगे से सामने से घेर लिया। कौन? वही लोग। हाँ, जब घेर के लगा मारने तो हम चाय दुकान में उनको घुसा कर उसके बाद में हम हाथ से ऐसे रोके जो कोई अंदर ना ढुके। तब तक एक खिड़की है उस चाय दुकान में, वो खिड़की से लोग घुस के फिर मारने लगा। बम चार्ज किया तो बम फटा नहीं। किसी तरह 10-15 फायर किया ना। जाने के समय में नहीं, जाने के समय में 4 गोली मारा। প্রত্যক্ষদর্শীরা কি বললেন আমরা শোনালাম আপনাদের। সেই সঙ্গে আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত থমথমে ভাটপাড়া। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম কাউসার আলী। এই নিয়ে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র ভাটপাড়া থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। এই ঘটনায় পুলিশ যাকে গ্রেপ্তার করলো, পুলিশ সূত্রে দাবি তাকে গ্রেপ্তার করতে কার্যত পুলিশকে সিসিটিভি দেখতে হয়েছে 126টা। একেবারে হিন্দি সিনেমা চিত্রনাট্যকে হার মানাবে কৌসার যেভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা কাজ চালাচ্ছিল তার এক অভিনব ছবি কিন্তু উঠে এসছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে 126টি ক্যামেরা যখন পুলিশ দেখছিল তখনই কৌসারের বাড়ির কাছের একটি ক্যামেরাও পুলিশ কিন্তু দেখেছে। সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে সকালবেলা কৌসার তিনি বাড়ির থেকে বেরিয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। অর্থাৎ কৌসার জানতো যে পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখবে, সেই কারণে ঘর থেকে বেরিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়ায়, তারপর আবার ঘরে ঢুকে যায়। এরপর সে যেটা করেছিল পেছনের দরজা দিয়ে আবার বেরোয় এবং এই প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে আসে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনা ঘটানোর পর আবার অন্য কোথাও তিনি পালিয়ে যাননি, সে চলে গেছে আবার তার নিজের ঘরে। এবং ঘরে যখন ঢুকেছে তখন ওই পেছনের রাস্তা দিয়ে ঘরে ঢুকেছে। শুধু ঘরে ঢুকে গিয়ে কৌসার থেমে যাননি। কৌসার জানতো যে পুলিশ যখন সকালের ছবি দেখবে, পুলিশ বিকেলের ছবিও দেখবে। আবার কৌসার কিন্তু ঘর থেকে বেরোয় এবং সেই সিসিটিভির ক্যামেরার সামনে দাঁড়ায়। অর্থাৎ সে পুলিশকে বোঝাতে চেয়েছিল যে সারাদিন সে ঘরের মধ্যেই ছিল, দুবার বেরিয়েছে, দুবারই সিসিটিভির মধ্যে তাকে আসতে হবে। কিন্তু এখানেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই গোটা ঘটনায় কৌসারের মুভমেন্ট আরও একটি সিসিটিভিতে পাওয়া গিয়েছে। আর সেখান থেকে পুলিশ নিশ্চিত হয়েছে যে এই ব্যক্তি তিনি এই বাড়ির পেছন থেকে বেরিয়ে এইখানে এসে গোটা ঘটনাটি ঘটিয়ে আবার বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। এর সাথে আরও 3 জনের নাম উঠে আসছে। তদন্তের স্বার্থে পুলিশ এই 3 জনের নাম এখনই বলতে চাইছে না। তবে গোটা ঘটনা একেবারে হিন্দি সিনেমার চিত্রনাট্যকে যে হার মানাবে তা কার্যত পড়তে বোঝা যাচ্ছে। এই গোটা ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেট। সিপি নিজে এসেছিলেন, তিনি যেটা জানিয়েছেন যে 2023-এও এই ধরনের একটা ঘটনা ঘটার চেষ্টা চালানো হয়েছিল, সেবার সফল হয়নি আততায়ীরা, এবার সফল হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে যখন উপনির্বাচন চলছিল গতকাল, সেই সময় ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে খুন করা হয়। এই গোটা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেট। ক্যামেরায় পিনাকি নন্দীর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ভাটপাড়া। কাউসার আলীকে গতকালই সন্ধ্যাবেলা গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এবং
এই কাউসার আলী সম্পর্কে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, এলাকার দাগী অপরাধী কাউসার আলী একাধিক অভিযোগে জড়িত। মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছিল তাকে। জগদ্দল থানার হাতে গ্রেফতার। 2 মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয় কাউসার আলী। জামিনে ছাড়া পেয়েই খুনের ছক কষে সে। এই নিয়ে গতকালের এই ঘটনা, এভাবে খুন, তা নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। এর সাথে ইলেকশনের কোনো রিলেশন আছে আমার বলে মনে হয় না। এটা আমাদের নির্বাচন সংক্রান্ত কোনো ঘটনা নয়, এটা অন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিত হয়েছে, ওরা রিলেট করতে চাইছেন। আমার তো মনে হয় না যে নির্বাচনে, দেখুন এইরকম বিক্ষিপ্ত 2-1টা ঘটনা সব নির্বাচনে হবে, কিন্তু সাধারণভাবে ওভারঅল অত্যন্ত ভালো ভোট হয়েছে, শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়েছে। একেবারে শত্রুতার জেরে এই খুন, এর সঙ্গে রাজনৈতিক কোনো সমীকরণ নেই, রাজনৈতিক কোনো কারণ বশত খুন এমনটা নয়, এমনই বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কি বলছেন শান্তনু সেন, তৃণমূল নেতা এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক পরিষ্কার জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সেখানে যে সন্ত্রাসের দৌরাত্ম্য চলত সেটা বন্ধ করবেন। তিনি বদ্ধপরিকর, আমাদের সরকার এবং আমাদের দল বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে সেখানে যে ভয়ের বাতাবরণ ছিল, সেই ভয়ের বাতাবরণ কাটিয়ে মানুষ কালকে দুহাত ভরে উপনির্বাচনে ভোট দিয়েছে। ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায়। সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশে থেকে উন্নয়ন চায়, এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। আমাদের নেতা যিনি আছেন নৈহাটি, তিনি বলেছেন যে অর্জুনের ঘনিষ্ঠ যে সে খুন করেছে বলে খবর এসছে আমাদের কাছে, তথ্য তাই বলছে, সেটাই হয়তো হবে। মানে সেটা যদি থাকে অলরেডি সেই ইনফরমেশনটা, তাহলে পুলিশের কাছে আগে থেকে ইনফরমেশনটা পরে এসছে, আগে আসলে তো আমরা জানিয়ে দিতে পারি। কিন্তু বলা হচ্ছে যে খুন করেছে সেও তৃণমূল কংগ্রেস না, সে বলছে বিজেপি বলছে। আমি বিজেপিরটা ধরবো, পার্থরটা ধরবো না, এমন কোন যুক্তি আছে? পার্থ ভৌমিক বলছে যে এর ঘনিষ্ঠ, অর্জুনের ঘনিষ্ঠ। আর যদি কোনো লোক সকালে একদিকে ছিল, বিকেলে একদিকে ছিল, পরের দিন সকালে একদিন ছিল, আমার বলার কিছু নেই। কিন্তু পার্থ ভৌমিক বলেছে অর্জুনের ঘনিষ্ঠ, আর অর্জুন বলেছে তৃণমূল করে। তাহলে এখন কোনটা সত্যি, এটা বিচার হবে, আপনারা গিয়ে দেখে আসুন। আরজিকরে হামলার 90 দিন অতিক্রান্ত, এখনো আরজিকরের ট্রমা কেয়ারে ভাঙা রয়েছে দরজা। এখনো আরজিকরে প্রত্যেকটা জায়গায় তার ছাপ স্পষ্ট, এখনো স্পষ্ট ভাঙচুরের ক্ষত চিহ্ন। 14ই আগস্ট রাতে হামলা আরজিকরে, অক্সিজেন বন্ধ করে গণহত্যার চক দুষ্কৃতীদের। ইমার্জেন্সি বিল্ডিং এ অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ওই রাতে চলে ভাঙচুর, আর দাঁড়িয়ে দেখে পুলিশ। 90 দিন পরে আরজিকরের কি এই মুহূর্তে পরিস্থিতি, সেখানকার প্রত্যেকটা দরজা জানলায় এখনো পর্যন্ত ক্ষতচিহ্ন। এই নিয়ে কি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু, দেখুন। 14ই আগস্ট কার্যত সন্ত্রাসবাদী কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগ সহ গোটা কলেজ ক্যাম্পাসে। এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের এই যে প্রবেশদ্বার, তার পাশাপাশি আরো একটি কিন্তু প্রবেশের জায়গা রয়েছে। মূলত এই দরজা দিয়ে ঢুকে কার্যত হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী, একদল সমাজ বিরোধী। এবং 90 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অবধি প্রতিটা ইঞ্চিতে 14ই আগস্ট মধ্যরাত্রের যে তালিবানি কায়দার হামলা, সেই হামলার ছবি দিনের আলোর থেকেও বেশি স্পষ্ট। একাধিক গেট ভেঙে দেওয়া হয়েছিল, একাধিক যে জরুরি বিভাগ বা বিভিন্ন জায়গায় যেখানে অবজারভেশন ওয়ার্ড, সেই অবজারভেশন ওয়ার্ডে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি এইচডিইউ মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অক্সিজেন সহ অন্যান্য প্রয়োজনীয় গ্যাস ভাল্ব বন্ধ করে দেওয়ার একটা যে চেষ্টা, সেই চেষ্টাও করা হয়েছিল। বিভিন্ন জায়গার এখনো অবধি কিন্তু কোথাও গ্রিল ভাঙা, কোথাও পাখা ভেঙে বাঁকিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত যে অবজারভেশন ওয়ার্ড বা যেখানে টিকিট অ্যাডমিশন কাউন্টার, প্রত্যেকটি জায়গা কার্যত তছনছ করা হয়েছে। এবং শুধু তাই নয়, বাইরেও এখনো অবধি কিন্তু বিভিন্ন জায়গায় তাণ্ডবের ছবি স্পষ্ট। এখনো অবধি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা বা সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না যে
কি তদন্ত হয়েছে এই ভাঙচুরের? চিকিৎসকদের একাংশের অভিমত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লোকজন কিন্তু এই হামলা চালিয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্যই, এবং গোটা বিষয়টা তদন্ত চলছে। এখনো অবধি এটা স্পষ্ট নয় যে ঠিক কোন উদ্দেশ্যে, কার নির্দেশে এই ধরনের তালিবানি কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 90 দিন পর এখনো অবধি এমার্জেন্সি বিভাগের একটা বড় অংশ 14ই আগস্টের সেই অভিশপ্ত রাতের যে ভয়াবহ স্মৃতি, সেই ভয়াবহ স্মৃতি বহন করেই চলছে। দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ হোক, যারা দোষী, যারা কার্যত গণহত্যার চেষ্টা করেছিলেন 14ই আগস্ট মধ্যরাত্রে, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা হোক, এই দাবি তুলছেন প্রত্যেকে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাজিলালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। এই নিয়ে চিকিৎসকদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? এতদিন ধরে এই ঘটনার 90 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ভাঙা দরজা, ভাঙা এমার্জেন্সি ওয়ার্ডের বেশ কিছু অংশ, তা নিয়ে চিকিৎসকরা কি বলছেন শুনুন। এমার্জেন্সি যেটা আগে প্রি এক্সিস্টিং ছিল সেটা তো সেরকম অবস্থাতেই আছে, ভাঙাচোরা অবস্থায়। সেটাকে ট্রমাতে শিফট করা হয়েছিল, কিন্তু ডেফিনেটলি সেখানে এমার্জেন্সি যে পরিষেবাগুলো ছিল সেটা তো আর ট্রমাতে এক্সিস্টিংলি এত কম সময়ের মধ্যে করা সম্ভব নয়। তাও আমাদের সার্ভিস যেহেতু ওখানে ইমার্জেন্সি ওই বিল্ডিং এর পার্টিকুলারলি ওই সেকশনটা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, সেখানে রিনোভেশনটা বন্ধ রয়েছে। আমরা এখনো জানতে চাই কারা করলো, কেন করলো, সেটা তো এখনো অধরা। যেমন মূল ঘটনার কেন হলো আমরা জানি না, সেরকম 14ই আগস্ট ঘটনা কেন হলো, কারা ঘটালো, তার উত্তরও আমাদের কাছে নেই। হতবাক, সত্যি হতবাক। এরকম ভাবে একটা সরকারি সম্পত্তি, মানে কোটি কোটি টাকার সম্পত্তি এরকম ভাবে নষ্ট হলো, এবং তার জন্য দ্য পেশেন্টস আর স্টিল সাফারিং। এইটাকে কেন ধরা যাচ্ছে না, সত্যি আমাদের পক্ষেও এটা মানে বোঝা মুশকিল। এবং এটা আমার মনে হয় খুব যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি করা উচিত এবং দোষীদের সাব্যস্ত করে শাস্তি দেওয়া উচিত। এখনো পর্যন্ত এটার যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটাই তো ডাউটফুল। কি ইনভেস্টিগেশন হলো? কিছু জনকে অ্যারেস্ট করা হলো, তারা আদতে কে, তাদের কি পরিচয় আজ পর্যন্ত প্রশাসন বলেনি। এবং এর উপরে নিশ্চয়ই কোনো বড় কোনো মাথা ছিল, সেই মাথা আজ পর্যন্ত আমাদের সামনে কি এসছে, আসেনি। এবার যেটা বলা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ দেখা গেছে, ডিওয়াইএফ এর লোকজন করেছে। কিন্তু তাহলে ডিওয়াইএফ যদি সত্যি করে থাকবে তাহলে তাদের কোনো বড় নেতা করেছে, তাকে তো অ্যারেস্ট করতে পারিনি। এবং এই টাইম পিরিয়ডে আমি এটুকু বলতে পারি, আমি লেফটিস্টদের সাপোর্টার নই, কিন্তু এটুকু বলতে পারি যে ডিওয়াইএফ এই ধরনের এরা অন্তত এই কাজ করবে না। বোকারটা আমাদের বানানো হলো যে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ দেখা গেছে, তাহলে হয়তো ওরা করেছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমার যত আমরা শুনতে পাচ্ছি যারা চিকিৎসক তারা বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু তারপর তদন্ত কি হলো এখনো পর্যন্ত কাউকে নির্দিষ্ট করে দেখানো গেল না যে এর পরিচয় এই, তাকে ধরা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই জায়গা থেকেই আমরা কথা বলবো। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, তুমি সেই দিন সেই মুহূর্তে এই ঘটনাস্থলে ছিলে, আজ 90 দিন অতিক্রান্ত, দেখে কি সত্যিই মনে হচ্ছে যে কোনো পরিবর্তন হয়েছে? দেখো বিশাখা, যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, আরজিকরের মতো ধর্ষণের ঘটনাতে 7 দিনের মধ্যে তদন্ত করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে অপরাধীকে ফাঁসি দেওয়ার জন্য নতুন বিল নিয়ে এসছে এবং সেই বিলকে আইনে পরিণত করতে চাওয়ার জন্য রাজ্যপালের কাছে দরবার করে যাচ্ছে, বিধানসভাতে ইতিমধ্যে পাস করিয়েছে। সেই সরকার এবং সেই পুলিশই আরজিকরের ঘটনায় 90 দিন মানে 3 মাস পেরিয়ে যাওয়ার পরে, 7 দিন উল্টো দিকে 90 দিন বা 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও আরজিকরের ভাঙচুরের ঘটনাতে আসল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারল না। এবং পিছনে আসলে কারা, কেন এই ভাঙচুর চালিয়েছিল বা লোকজনকে জড়ো করেছিল ভাঙচুর চালানোর জন্য, কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী 7000 মব নাকি সেদিন জড়ো হয়েছিল। কারা ব্যবস্থাপনা করে তাদেরকে নিয়ে এলো, কোন প্ররোচনায়, কোন ধরনের ষড়যন্ত্রের অংশীদার হয়ে, সেটা কিন্তু আমরা আজও জানতে পারলাম না। আজ ঠিক 5:57 অনির্বাণের অগ্নিবাণে আমি এটা নিয়ে বিতর্ক করব। একদমই অনির্বাণ, আমাদের সেদিকে নজর থাকবে। আর এখনো পর্যন্ত 90 দিন কেটে যাওয়ার পরে এখনো পর্যন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মামলা, এখান থেকে রাজ্য পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, সেই নিয়ে সত্যি প্রশ্ন করার জায়গা থেকে যাচ্ছে 90 দিন পর। এই নিয়ে কি বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শুনুন। আমরা তো বিচার চাইছি, আমরা তো বলছি সিবিআই তো দায়িত্ব নিয়েছে, সিবিআই যারা চেয়েছিল সিবিআই দায়িত্ব নিয়েছে, কিন্তু সেই
কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন সেই একজনকেই চার্জশিট ধরতে পেরেছিল, আজও চার্জশিটে অন্য কারোর নাম আমরা কেন দেখতে পেলাম না? আমরা তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। আমরা তো প্রত্যেকে বিচার চাইছি, কিন্তু বিচার তো এবং সিবিআইয়ের হাতে, বিচার তো মহামান্য সুপ্রিম কোর্টের হাতে। সুতরাং তাদের দিকে আমাদের তাকিয়ে বসে থাকতে হচ্ছে।